আমেরিকার সবচেয়ে আধুনিক ও বিলিয়ন ডলারের F-35 স্টেলথ যুদ্ধবিমান, যাকে রাডারে দেখাই যায় না, সেটাকে কিভাবে আঘাত করল ইরান? কি সেই গোপন অস্ত্র যা আমেরিকার সেই স্টেলথ শিল্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে? আর এর প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে কেন আমেরিকাকে 3টি যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠাতে হচ্ছে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আধুনিক যুদ্ধবিদ্যায় স্টেলথ টেকনোলজিকে মোটামুটি অজয় মনে করা হয়, কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সাম্প্রতিক সংঘাতে সেই ধারণা ভেঙে চুরমার হয়েছে। ইরান কিভাবে একটি আমেরিকান F-35 স্টেলথ ফাইটারকে আঘাত করতে সক্ষম হলো? আধুনিক বিমান বিধ্বংসী মিসাইল মূলত দুই ধরনের, রাডার গাইডেড এবং হিট সিকিং বা তাপ নির্দেশিত। F-35কে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন দূরের রাডারের চোখে এটি প্রায় অদৃশ্য হয়ে যায়। এর বিশেষ জ্যামিতিক গঠন এবং রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়ালের কারণে রাডার স্ক্রিনে এটিকে একটি পাখির সমান ছোট দেখায়, কিন্তু এই বিমানকে সত্যিই সম্পূর্ণ অদৃশ্য। স্টেলথ মানে রাডার থেকে লুকিয়ে থাকা, পুরোপুরি অদৃশ্য হওয়া নয়। F-35 এর প্র্যাট অ্যান্ড হুইটনি F-35 ইঞ্জিন সর্বোচ্চ গতিতে চললে যে বিশাল হিট প্লুম বা তাপ তৈরি হয়, তা আধুনিক IRST বা ইনফ্রারেড সার্চ অ্যান্ড অ্যাটাক সিস্টেমের মাধ্যমে ধরা পড়ে যায়। এই প্যাসিভ সেন্সরগুলো নিজে কোনো রেডিয়েশন ছড়ে না, তাই বিমানের রাডার ওয়ার্নিং রিসিভার পাইলটকে কোনো সতর্কবার্তাও দিতে পারে না। লক হবার বিষয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান এখানে ব্যবহার করেছে 358 অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল SA-67। এটি একটি ইউনিক লয়টারিং মিউনিশন কামিকাজে ড্রোন, যা আকাশে ফিগার 8 প্যাটার্নে ঘুরে শিকারের অপেক্ষা করে। এর অপটিক্যাল ও ইনফ্রারেড সেন্সর রাডার বাইপাস করে সরাসরি F-35 এর ইঞ্জিনে তাপ লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে। মিসাইল লক হলে শুরু হয় পদার্থবিজ্ঞানের লড়াই। F-35 এর ডিএস বা ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম 360 ডিগ্রি ইনফ্রারেড ভিউয়ের মাধ্যমে পাইলটকে সতর্ক করে। পাইলট তখন হাইজি ইভেসিভ ম্যানুভার নেন এবং ইঞ্জিনের চেয়ে উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফ্লেয়ার ছুড়ে মিসাইলকে বিভ্রান্ত করতে, কিন্তু মিসাইল খুব কাছে চলে এলে এর প্রক্সিমিটি ফিউজ স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে শার্পনেলের শকওয়েভ বিমানের কন্ট্রোল সারফেস এবং স্টেলথ কোটিং মারাত্মক ক্ষতিগ্রস্ত করতে পারে। এ কারণে F-35 বড় ধরনের ক্ষতি নিয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বাধ্য হয়েছে, যা প্রমাণ করে পঞ্চম প্রজন্মের ফাইটার জেটও এখন আর সম্পূর্ণ নিরাপদ নয়। এদিকে এই ঘটনার পরই শুরু হয়েছে অপারেশন ফিউরি। ইরানের আকাশ দখলে নিতে আমেরিকা কেন সাধারণ যুদ্ধবিমানের বদলে F-35 ব্যবহার করছে? কারণ ইরানের প্রধান বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক ভাঙা হলেও এখন কিছু বিচ্ছিন্ন S-300 ব্যাটারি আকাশে লুকিয়ে আছে। একটি লিজেন্ডারিং F-15 স্ট্রাইক ইগলের জন্য এমন একটি বিচ্ছিন্ন মিসাইলের একটিমাত্র লাকি শট মানে মৃত্যুদণ্ড। আর এই হামলাকে সফল করতে আমেরিকা মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে 2003-এর পর প্রথমবারের মতো এক অভূতপূর্ব নৌবহর। কেন আমেরিকা মধ্যপ্রাচ্যে 3টি ক্যারিয়ার ট্রায়াড এবং 3টি যুদ্ধজাহাজ দরকার হচ্ছে? বর্তমানে ইরানের মূল ভূখণ্ডের সবচেয়ে বড় কাছে আরব সাগরে অবস্থান করছে USS আব্রাহাম লিঙ্কন। এটি হলো অগ্রগামী বাহিনী। এর ফাইটার জেটগুলো সরাসরি হরমুজ প্রণালী এবং ইরানের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে। আর পশ্চিম পাশে লোহিত সাগরে অবস্থান করছে আমেরিকার সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ USS জেরাল্ড আর ফোর্ড। এটি প্রায় 10 মাস ধরে এই অঞ্চলে টহল দিচ্ছে। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো তৃতীয় যুদ্ধজাহাজ USS জর্জ H.W. বুশের যাত্রাপথ। এটি কেন সরাসরি ভূমধ্যসাগর হয়ে সুয়েজ খাল দিয়ে আসেনি? কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের কারণে বাব আল মান্দেব প্রণালী এখন অত্যন্ত বিপজ্জনক। তাই এই 1 লক্ষ টন ওজনের বিশাল জাহাজটি আফ্রিকার চূড়া ঘুরে 10,000 কিলোমিটার বিশাল ঘুরপাক খেয়ে ভারত মহাসাগরে এসে পৌঁছেছে। এর মাধ্যমে আমেরিকা ইরানকে অপারেশনাল সারপ্রাইজ দিতে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন হলো, 2টি বা 3টি যুদ্ধজাহাজ একসাথে কাজ করলে ঠিক কি হয়? আধুনিক নৌযুদ্ধের সবচেয়ে বড় শত্রু হলো ক্লান্তি। একটি ক্যারিয়ারের ক্রুরা চিরকাল যুদ্ধ করতে পারে না। মানুষের ঘুম দরকার, মেশিনের মেরামত দরকার। এই সমস্যার সমাধানের জন্যই আছে ব্যাটল রিদম কৌশল। 2টি ক্যারিয়ার যখন একসাথে কাজ করে তখন তারা শিফট বদলায়। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত আকাশ দখল করে থাকে USS আব্রাহাম লিঙ্কন। অভিজ্ঞ এই যুদ্ধজাহাজটি রাতের অন্ধকারে শত্রুর উপর বোমাবর্ষণ চালায়, কিন্তু দুপুর হলেই লিঙ্কন তার শেষ জেটটি উদ্ধার করে চুপ হয়ে যায় এবং রক্ষণাবেক্ষণে যায়। কিন্তু শত্রু স্বস্তি পায় না, কারণ ঠিক তখনই কাজ শুরু করে USS জেরাল্ড আর ফোর্ড। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত ফোর্ড ক্লাসের এই জাহাজটি তার ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট ব্যবহার করে দিনের বেলায় বিধ্বংসী আঘাত হানে। ফলাফল হলো একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। লিঙ্কন রাতের আতঙ্ক আর ফোর্ড দিনের আধিপত্য তৈরি করে। এর মাঝে শত্রুর জন্য কোনো নিরাপদ সময় থাকে না। আর এই কারণেই আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ফোর্ড ক্লাসকে ব্যবহার করছে। নিমিটস ক্লাসের তুলনায় ফোর্ডের ফ্লাইট ডেক অনেক বড়।
ফোর্ডের প্রায় 25টি ডেক বা স্তর রয়েছে, যেখানে নিমিটস ক্লাসে আছে 18টি। এর ফ্লাইট ডেকের আয়তন প্রায় 4.5 একর, যা প্রায় 3.5 আমেরিকান ফুটবল মাঠের সমান। এই বিশাল আয়তনের কারণে এটি সাধারণত 90টি বিমান বহন করতে পারে, যেখানে নিমিটস ক্যারিয়ার বহন করে 7টি, অর্থাৎ ফোর্ড ক্লাস যুদ্ধজাহাজ একাই শত্রুর বিরুদ্ধে 30টি অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করতে সক্ষম। আর ঠিক এই বিশাল নৌবহর আর ফোর্ড ক্লাসের ছাড়া যুদ্ধবিমানগুলো ব্যবহার করেই ইরানের এয়ার ডিফেন্স সচল থাকা অবস্থায় আমেরিকা ও ইসরায়েল হামলা চালালো। এই অপারেশনের সবচেয়ে জটিল এবং ভয়াবহ অংশ ছিল টাইম অন টার্গেট প্র্যাকটিস। সাবমেরিন থেকে ছোড়া মিসাইল, যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপিত ক্রুজ মিসাইল এবং স্টেলথ বোম্বার থেকে ফেলা বোমা, সবকিছু আলাদা আলাদা জায়গা থেকে ছোড়া হচ্ছিল। কিন্তু এর পেছনের কৌশল ছিল আমেরিকান মিলিটারি মেশিনগুলোকে এমনভাবে কোঅর্ডিনেট করা হয়েছিল যেন ইসরায়েলি জেটরা যখন বোমা ফেলছে ঠিক একই সেকেন্ডে অন্য সব মিসাইলও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এটি ছিল একটি সিস্টেমিক শক যা ইরানকে প্যারালাইজড করে দেওয়ার জন্য ডিজাইন করা। কিন্তু এত বড় হামলার পরেও ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক কেন সচল হতে পারল না? উত্তরটা হলো আমেরিকার ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার অপারেশন। মহাকাশ থেকে ভূমি পর্যন্ত যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল তার মাধ্যমে ইরানের রাডার স্ক্রিনে ভুয়া ডাটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এমনকি ইরানি অপারেটরদের বিভ্রান্ত করতে আমেরিকা আকাশে ছড়িয়ে দেয় শত শত ADM-160 MALD বা মিনিয়েচার এয়ার লঞ্চড ডেকয়। এগুলো আসলে ছোট ড্রোন, যেগুলো রাডারে ঠিক F-15 বা F-16 এর মতোই দেখায়। ইরানি রাডার অপারেটর যখন এই ডেকয় নিয়ে ব্যস্ত হয়ে ওঠে, ঠিক তখনই আমেরিকান ও ইসরায়েলি F-35 এবং F-22 র্যাপটর যুদ্ধবিমানগুলো একেবারে নীরবে ইরানের আকাশসীমায় ঢুকে পড়ে। এই হামলা মূলত 3টি দফায় পরিচালিত হয়। প্রথম দফায় টমাহক মিসাইল দিয়ে ধ্বংস করা হয় রাডার এবং এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার। পারস্য উপসাগরে থাকা আর্লি ব্ল্যাক ক্লাস ডেস্ট্রয়ার থেকে ছোড়া টমাহক মিসাইলগুলো রাডার হরাইজনের নিচ দিয়ে উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে। এরপর দ্বিতীয় দফায় আসে আমেরিকার B-2 স্পিরিট স্টেলথ বোম্বার। এগুলো মূলত গভীরে থাকা পারমাণবিক বাংকারের মতো কঠিন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তৃতীয় দফায় কাজ করে আমেরিকান F-15E স্ট্রাইক ইগল। এগুলোকে বলা হয় বম্ব ট্রাক। প্রতিটি F-15 প্রচুর পরিমাণে GDAM এবং স্মল ডায়ামিটার বোমা বহন করে। এরা মূলত মোবাইল টার্গেট যেমন ব্যালিস্টিক মিসাইল লঞ্চার শিকার করে। জ্বালানি শেষ হয়ে গেলেও এরা ফিরে যায় না। মিডিয়া রিফুয়েলিং বা আকাশ থেকে জ্বালানি নিয়ে পুনরায় দ্বিতীয়বার হামলা চালায়। তবে ইরান কি একটিও পাল্টা আঘাত করতে পারেনি? অপারেশন ট্রু প্রমিস 4 এর মাধ্যমে ইরান মহা আক্রমণ শুরু করেছে। বিপুল পরিমাণ মিসাইল ও ড্রোন ছুড়ে আমেরিকার বেস ও ইসরায়েলে আঘাত হানা হয়েছে। UAE এর আল ধাফরা বেইসে আঘাতের পর শোনা যাচ্ছে একজন নিহতের খবর। বাহরাইনের আমেরিকান নেভির 5ম ফ্লিটের হেডকোয়ার্টারে সরাসরি টার্গেট করা হয়েছে। ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের আকাশে মিসাইল ধ্বংসের আলো দেখা গেছে। পরিশেষে একটি বিষয় পরিষ্কার, আধুনিক যুদ্ধবিদ্যার নিয়ম বদলে গেছে। বিলিয়ন ডলারের স্টেলথ প্রযুক্তিও এখন ইনফ্রারেড সেন্সর আর হাইব্রিড ড্রোন মিসাইলের কাছে টিকতে পারছে না। ইরান আমেরিকা ইসরায়েলের এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়ায় তা এখন বলা অসম্ভব। তবে এটা নিশ্চিত মধ্যপ্রাচ্য এখন একটি অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে দাঁড়িয়ে আছে।